হ্যালো স্টুডেন্টস, আজকে দেখো আমি লাইফ সায়েন্স ক্লাস 10-এর জীবনের প্রবাহমানতা অর্থাৎ কন্টিনিউটি অফ লাইফ এই চ্যাপ্টারের উপর লার্নিং আউটকামস এর বেসিসে কিছু প্রশ্ন তোমাদের সামনে প্রশ্ন মানে শর্ট নোট হিসাবেও এটাকে দেখতে পারো। এক ঝলকে যদি দেখে নাও তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা পুরোটাই তোমাদের তৈরি হয়ে যাবে। আর এবার মাধ্যমিকে বলা হচ্ছে যে 2021-এর যে মাধ্যমিক এক্সামটা হবে তোমাদের, সেটা পুরোপুরি কোশ্চেনগুলো করা হবে লার্নিং আউটকামসের বেসিসে। লার্নিং আউটকাম are statements that describe significant and essential learning that learners achieved. ওকে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে পুরো চ্যাপ্টারটা পড়ে কোনো শিক্ষার্থী তার যে লার্নিং আউটকাম হবে, মানে চ্যাপ্টারটার উপর তার যে বেসিক আইডিয়া গ্রো করবে এবং সেটা কতটা বাস্তবসম্মত, মানে বাস্তব জীবনে সে কতটা তাকে প্রয়োগ করতে পারছে, তার উপরেই কিন্তু জাজমেন্ট করে প্রশ্নগুলো প্রত্যেক চ্যাপ্টার থেকে কিন্তু তৈরি হবে। এবার এটাই কিন্তু 2021-এর মাধ্যমিকের ইনস্ট্রাকশান যে লার্নিং আউটকামসের বেসিসে কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের প্রশ্নগুলো আমাদের তৈরি করা হবে, বা লার্নিং আউটকামসের বেসিসেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের মাধ্যমিকে আসবে। বিগত 2 বছরের প্রশ্ন যদি আমরা দেখি, মানে ধরো 2020 সালের এবং তার আগে 2019 সালের প্রশ্ন যদি আমরা দেখি, এদিকেই কিন্তু টার্ন নিয়েছে যে লার্নিং আউটকামসের বেসিসেই কিন্তু মেনলি লাইফ সায়েন্স সাবজেক্টের মাধ্যমিকের প্রশ্নগুলো আসছে। এগুলো কিন্তু পুরোপুরি বইয়ের একদম জ্ঞানমূলক বা নলেজ ওরকম প্রশ্ন এখন কিন্তু আর বই থেকে সরাসরি তুলে দিচ্ছে না। এগুলো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু লার্নিং আউটকামসের বেসিসে। তাহলে তোমরা ওই লার্নিং আউটকামসটা কি বা সেই টাইপের প্রশ্নগুলো বা কীরকম হয় সেগুলো কিন্তু তোমরা এই ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে পরিচিত হয়ে যাবে যে লার্নিং আউটকামটা কি। এই লার্নিং আউটকামসের বেসিসে কিন্তু প্রশ্নোত্তরগুলো এবার তোমাদের মাধ্যমিকে আসবে। তাহলে আমি এই চ্যাপ্টার 2 থেকে যে এইগুলো তৈরি করেছি এগুলো পুরোটাই কিন্তু লার্নিং আউটকামসের বেসিসে। তাহলে চলো এক ঝলকে দেখে নিই জীবনের প্রবাহমানতা বা কন্টিনিউটি অফ লাইফ। প্রথমেই দেখো ক্রোমোজোমের প্রোটিন। ক্রোমোজোমের প্রোটিন হলো হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন। এই 2 রকমের প্রোটিন থাকে, হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন। তাহলে ক্রোমোজোমের প্রোটিন 2 রকমের, একটা হলো হিস্টোন প্রোটিন আর একটা হলো নন হিস্টোন প্রোটিন। নেক্সট দেখো ক্রোমোজোমের নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড 2 রকমের থাকে আমরা জানি, ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড। পরেরটা দেখো ক্রোমোজোমের ধাতব আয়ন, ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন। নেক্সট দেখো নন হিস্টোন প্রোটিন, টাইরোসিন এবং ট্রিপ্টোফ্যান নামক আম্লিক অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধই হলো নন হিস্টোন প্রোটিনগুলো। এই নন হিস্টোন প্রোটিনেরই আরেকটা নাম হলো আম্লিক প্রোটিন। নেক্সট দেখো হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিনকে হিস্টিডিন, লাইসিন এবং আর্জিনিন নামক ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ প্রোটিনগুলোই কিন্তু হিস্টোন প্রোটিন। আর এগুলো কি, এই হিস্টোন প্রোটিনগুলো কিন্তু যাচ্ছে আমাদের ক্ষারীয় প্রোটিন। হিস্টোন প্রোটিনগুলোই কিন্তু আমাদের যাচ্ছে ক্ষারীয় প্রোটিন। তাহলে যেরকম নন হিস্টোন প্রোটিনগুলো যাচ্ছে আম্লিক প্রোটিন, সেরকম হিস্টোন প্রোটিনগুলো যাচ্ছে আমাদের ক্ষারীয় প্রোটিন। নেক্সট দেখো নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড কী কী নিয়ে তৈরি হয়? নাইট্রোজেনযুক্ত ক্ষারক এবং 5 কার্বনযুক্ত শর্করা, এই নিয়ে তৈরি হয় নিউক্লিওসাইড। নিউক্লিওটাইড কী নিয়ে তৈরি হয়? নাইট্রোজেনযুক্ত ক্ষারক, 5 কার্বনযুক্ত শর্করা এবং ফসফরিক অ্যাসিড, এই নিয়েই তৈরি হয় নিউক্লিওটাইড। নেক্সট দেখো ডিএনএর একক। ডিএনএর একক হলো, ডিএনএর গঠনগত কার্যগত একক হলো নিউক্লিওটাইড। নেক্সট দেখো পিউরিন ক্ষারক। পিউরিনের মধ্যে আসছে আমাদের অ্যাডেনিন এবং গুয়ানিন। পিরিমিডিন ক্ষারক। পিরিমিডিনের মধ্যে আসছে থাইমিন, ইউরাসিল বা
থাইমিন সাইটোসিন বা ইউরাসিল। থাইমিনের পরিবর্তে তোমরা জানো আরএনএতে থাকে ইউরাসিল, তাহলে থাইমিন বা ইউরাসিল আর অন্যদিকে যাচ্ছে সাইটোসিন। ওকে, তাহলে কি থাইমিন আর সাইটোসিন থাকছে আমাদের ডিএনএতে, আর ইউরাসিল আর সাইটোসিন থাকছে আমাদের আরএনএতে। নেক্সট দেখো 5 কার্বনযুক্ত শর্করা। ডিএনএতে হলো ডিঅক্সিরাইবোজ আর আরএনএতে হলো রাইবোজ। তাহলে কি আরএনএতে অবস্থিত 5 কার্বনযুক্ত শর্করাটার নাম হলো রাইবোজ, আর ডিএনএতে অবস্থিত 5 কার্বনযুক্ত শর্করাটার নাম হলো ডিঅক্সিরাইবোজ। ডিএনএ এবং আরএনএতে উপস্থিত অজৈব অ্যাসিড হলো ফসফরিক অ্যাসিড। অজৈব অ্যাসিডটা হলো ফসফরিক অ্যাসিড। নেক্সট দেখো অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যে উপস্থিত হাইড্রোজেন বন্ধনীর সংখ্যা 2টি। এখানে এ ডবল বন্ড টি, অর্থাৎ 2টো হাইড্রোজেন বন্ধনী দ্বারা অ্যাডেনিন থাইমিনের সঙ্গে যুক্ত। নেক্সট দেখো গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে উপস্থিত হাইড্রোজেন বন্ধনীর সংখ্যা হলো 3টি। জি ট্রিপল বন্ড সি, অর্থাৎ গুয়ানিন সাইটোসিনের সঙ্গে 3টে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত। ডিএনএতে অনুপস্থিত কিন্তু আরএনএতে উপস্থিত নাইট্রোজেনযুক্ত পিউরিন ক্ষারক হলো ইউরাসিল। ইউরাসিল বা ইউ। নেক্সট দেখো ইউক্রোমাটিন অঞ্চল হলো জিন। ইউক্রোমাটিন অঞ্চলেই মেনলি জিনগুলো সক্রিয় থাকে। হেটেরোক্রোমাটিন অঞ্চলে জিনগুলো কিন্তু নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ ইউক্রোমাটিন অঞ্চল সক্রিয় জিন বহন করে, হেটেরোক্রোমাটিন অঞ্চল নিষ্ক্রিয় জিন বহন করে। নেক্সট দেখো প্রাণীকোষে বিভাজনের সময় বেমতন্তু গঠনে সাহায্য করে সেন্ট্রোজোম বা সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি। এই জন্য প্রাণীকোষের বিভাজনকে বলে অ্যাস্ট্রাল মাইটোসিস। যেহেতু সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি থেকেই বেমতন্তুটা এই সময় গঠিত হচ্ছে, এই জন্য এই মাইটোসিসকে বলে অ্যাস্ট্রাল মাইটোসিস। উদ্ভিদ কোষের বিভাজনের সময় বেমতন্তু গঠনে সাহায্য করে মাইক্রোটিউবিউল, অর্থাৎ এক্ষেত্রে অ্যাস্ট্রাল রশ্মির কোনো ভূমিকা নেই, এই জন্য উদ্ভিদ কোষের মাইটোসিসকে বলে অ্যানাস্ট্রাল মাইটোসিস। অ্যানাস্ট্রাল মাইটোসিস। নেক্সট দেখো টেলোমিয়ার। টেলোমিয়ার উদ্ভিদ ক্রোমোজোমের যে টেলোমিয়ার অঞ্চল, সেখানে কি থাকে? রিপিটেটিভ ডিএনএ নির্মিত বিশেষ বৈশিষ্ট্যযুক্ত ক্রোমোজোমের প্রান্তীয় মেরুকেই বলা হয় টেলোমিয়ার। এখানে রিপিটেটিভ সিকোয়েন্স মানে এ টি টি, আবার ধরো এ টি, এরকম রিপিটেটিভ সিকোয়েন্স ডিএনএর অঞ্চল থাকে। ঠিক আছে, নেক্সট দেখো ক্রোমাটিডের কনডেনসেশন এবং স্পাইরালাইজেশন কখন হয়? প্রোফেজ দশায়। প্রোফেজ দশায় মনে রাখবে ক্রোমাটিডের কনডেনসেশন এবং স্পাইরালাইজেশন যে দুটো গুরুত্বপূর্ণ প্রসিডিওর ঘটে প্রোফেজ দশায়। প্রোফেজ দশায়। নেক্সট দেখো জলশোষণ ও ডিস্পাইরালাইজেশন ঘটে টেলোফেজ দশায়, অর্থাৎ কনডেনসেশন এবং স্পাইরালাইজেশন ঘটছে ফার্স্ট দশায় অর্থাৎ প্রোফেজ দশায়, এবং জলশোষণ ও ডিস্পাইরালাইজেশন ঘটে টেলোফেজ দশায়। নেক্সট দেখো নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাসের অবলুপ্তি, বেম গঠনের সমাপ্তি ও কোষের বিষুবতলে ক্রোমোজোমগুলি নির্দিষ্ট নিয়মে সজ্জিত হয় নিরক্ষীয় প্লেট গঠনে। মানে নিরক্ষীয় প্লেটের মাধ্যমে কিন্তু ক্রোমোজোমগুলো মানে নিরক্ষীয় প্লেট বা নিরক্ষীয় তল বরাবর পুরো সজ্জিত থাকে। কোন দশায়? মেটাফেজ দশায়। নেক্সট দেখো ক্রোমোজোম পর্যবেক্ষণের সর্বোৎকৃষ্ট দশা, মানে কোন দশায় ক্রোমোজোমগুলোকে আমরা সুস্পষ্ট দেখতে পাই বা খুব ভালোভাবে দেখতে পাই? মেটাফেজ দশায়। মেটাফেজ দশায়। নেক্সট দেখো নিউক্লিয় জালিকার পুনর্গঠন, নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ও নিউক্লিওলাসের পুনরুৎপত্তি ঘটে কোন দশায়? টেলোফেজ দশায়। টেলোফেজ দশায়। কোষ চক্রের স্টেপগুলো কি? G1 S G2 M। নেক্সট আবার G1 S G2 M, G1 S G2 M, এইভাবে চক্রাকার পদ্ধতিতে ঘটে চলেছে। এই জন্য এর নাম হয়েছে
কোষ চক্র। নেক্সট দেখো, ক্রোমোজোমে 90% থাকে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন এবং অনলি 10% থাকে আরএনএ এবং অহিস্টোন প্রোটিন। নেক্সট দেখো, ডিএনএ অণুর দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1953 খ্রিস্টাব্দে এবং তারা এই কাজের জন্য নোবেল প্রাইজ পান বা নোবেল পুরস্কার পান। নেক্সট দেখো, সেন্ট্রোজোম এবং সেন্ট্রোমিয়ার, এই দুটোর মধ্যে তোমাদের খুবই অসুবিধা হয় এ দুটো কি বলতে, এটাকে একদম ডিটেলে বলে দিয়েছি। দেখো, সেন্ট্রোজোম থাকে প্রাণীকোষের সাইটোপ্লাজমে, আর এই সেন্ট্রোজোমের কাজ হলো প্রাণীকোষ বিভাজনকালে বেম গঠন করা। অপরপক্ষে সেন্ট্রোমিয়ার থাকে ক্রোমোজোমের মুখ্য কাজে। সেন্ট্রোমিয়ার থাকছে ক্রোমোজোমের গঠনের যে মুখ্য কাজ অঞ্চল থাকে সেই মুখ্য কাজে, এবং এই সেন্ট্রোমিয়ারের কাজ হলো সেন্ট্রোজোমের ক্রোমাটিডদ্বয়কে ধরে রাখা ও ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে সংলগ্ন রাখা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। নেক্সট দেখো, কোষ চক্রের চেক পয়েন্ট নিয়ন্ত্রণ করে বা কোষ চক্রকে চেক পয়েন্ট নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে? এখানে সাইক্লিন প্রোটিন এবং সাইক্লিন নির্ভর প্রোটিন কাইনেজ, যেটাকে ইংলিশে বলা হয় সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ বা সংক্ষেপে CDKS, মনে রাখবে। এই উৎসেচক এক দশা থেকে অপর দশার পরিবর্তন নিয়ন্ত্রণ করে বা চেক পয়েন্ট G1 থেকে যে G2-তে ঢুকবে, G1 থেকে যে S-এ ঢুকবে, S থেকে যে G2-তে ঢুকবে বা G2 থেকে যে M ফেজে ঢুকবে, এই মাঝখানে থাকে কিন্তু চেক পয়েন্ট। এইগুলো নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ উৎসেচক, সংক্ষেপে একেই বলে CDKS। ঠিক আছে, নেক্সট দেখো, কোষের অনিয়ন্ত্রণ বিভাজন, এর ফলেই কিন্তু টিউমার সৃষ্টি হয়। কোষের বিভাজন যখন নিয়ন্ত্রণের বাইরে থাকে একেই বলে অনিয়ন্ত্রিত বিভাজন, এর ফলে কিন্তু টিউমার সৃষ্টি হয়। ক্ষতিকারক টিউমার হলো ম্যালিগনেন্ট টিউমার বা ক্যান্সারধর্মী টিউমার, এটা মেটাস্ট্যাসিস ধর্ম দেখায়, এটা হলো ক্ষতিকারক। অপরদিকে ক্ষতিকারক নয় এমন টিউমারও দেখা যায়, সেটা হলো বিনাইন টিউমার। বিনাইন টিউমার কিন্তু ক্ষতিকারক নয়, এক্ষেত্রে মেটাস্ট্যাটিক ধর্ম কিন্তু দেখা যায় না। অপরপক্ষে ক্ষতিকারক টিউমার হলো ম্যালিগনেন্ট টিউমার, এটা ক্যান্সারধর্মী এবং এই কোষে মেটাস্ট্যাসিস ধর্ম দেখা যায়। নেক্সট দেখো, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস মাইক্রোটিউবিউলস থেকে সেল প্লেট গঠনের মাধ্যমে ঘটে, মানে মাইক্রোটিউবিউলস থেকে এক্ষেত্রে সেল প্লেট গঠিত হয়। স্টেপগুলো দেখো, প্রথমে মাইক্রোফিলামেন্ট তৈরি হয় উদ্ভিদ কোষের মাঝ বরাবর, তারপরে ফ্র্যাগমোপ্লাস্ট, তারপরে এর সঙ্গে গলগি ভেসিকল যুক্ত হয়ে কোষপাত বা সেল প্লেট যুক্ত হয়। আর এই কোষপাত বা সেল প্লেটই কিন্তু একটা কোষকে দুটো কোষে বিভক্ত করে দেয়। প্রাণী কোষের সাইটোকাইনেসিস তেমনি ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে ঘটে, অর্থাৎ এক্ষেত্রে এরকম ইনভ্যাজিনেশন তৈরি হয়, একেই বলছে ক্লিভেজ বা ফারোয়িং, এবং ইনভ্যাজিনেশন বরাবর দুটো কোষ বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, নেক্সট দেখো, চলে যাব পরের কোশ্চেনে। এই যে ক্লিভেজ পদ্ধতিতে ঘটে। ঠিক আছে, নেক্সট দেখো 36, ডিএনএর একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রমের মধ্যে থাকে 10 বেস পেয়ার, 10টা বেস পেয়ার থাকে। ওকে, তাহলে সেই হিসাবে যদি অঙ্ক আসে ডিএনএ 10 বেস পেয়ারের মধ্যে দূরত্ব 34 অ্যাংস্ট্রম, তাহলে একটি বেস পেয়ারের মধ্যে দূরত্ব হবে 3.4 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এখানে ডিএনএর একটা দ্বিতন্ত্রী গঠন দেখানো হয়েছে। দেখো, এই যে পুরো একটা
মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা যাচ্ছে একটা পুরো পাক। এর দৈর্ঘ্যই হচ্ছে 34 অ্যাংস্ট্রম, আর এর মধ্যেই আছে 10 বিপি, মানে 10টা বেস পেয়ার্স। ঠিক আছে, এরকমই প্রতি একটা বেস পেয়ারের মধ্যে দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম, 10টা বেস পেয়ারের মধ্যে দূরত্ব 34 অ্যাংস্ট্রম এবং একটা বেস পেয়ারের মধ্যে দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। এটা দিয়ে কিন্তু অঙ্ক আসে। এটা হলো এখানকার বেসিক আইডিয়া। নেক্সট দেখো মিওসিস, কোষ বিভাজন। এর গুরুত্বপূর্ণ স্টেপগুলো হলো ক্রসিং ওভার ঘটে এই মিওসিসে, ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে, একে ইংলিশে বলে রিকম্বিনেশন। এই রিকম্বিনেশনের ফলেই জিনগত ভেদ দেখা যায়, একে বলে ভেরিয়েশন। এর ফলে অপত্য জীবে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার ঘটে এবং ক্রমান্বয়ে নতুন প্রজাতির সৃষ্টি হয়, এবং ক্রমান্বয়ে নতুন প্রজাতি থেকেই বিবর্তন ঘটে, অর্থাৎ বিবর্তনের পথকে সুগম করে কে? মিওসিস। নেক্সট দেখো সাইন্যাপসিস। দুটি সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে জোট বাঁধার পদ্ধতিটাকে বলা হচ্ছে সাইন্যাপসিস। ক্রসিং ওভার, সমসংস্থ ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময়কে বলছে ক্রসিং ওভার। মনে রাখবে এটা কিন্তু নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে। নেক্সট দেখো বাইভ্যালেন্ট বা ডায়াড। জোটবদ্ধ সমসংস্থ ক্রোমোজোমকে বাইভ্যালেন্ট বা ডায়াড বলে। টেট্রাড, সমসংস্থ ক্রোমোজোমের প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে 4টি ক্রোমাটিড গঠন করে, তখন তাকে টেট্রাড বলে। মনে রাখবে 4টি, তাই জন্যেই নাম হয়েছে টেট্রাড। সিস্টার ক্রোমাটিড, বাইভ্যালেন্টে উপস্থিত সমসংস্থ ক্রোমোজোমের জোড়ার প্রতি ক্রোমোজোম থেকে সৃষ্ট ক্রোমাটিড দুটিকে সিস্টার ক্রোমাটিড বলে। অর্থাৎ একটা ক্রোমোজোমের মধ্যে যে দুটো ক্রোমাটিড থাকছে তারা কিন্তু পরস্পর সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড, বাইভ্যালেন্টে উপস্থিত দুটি ভিন্ন সমসংস্থ ক্রোমোজোম, অর্থাৎ একটা ক্রোমোজোমের একটা ক্রোমাটিড এবং অন্য ক্রোমোজোমের অন্য ক্রোমাটিড, এরা পরস্পর নন সিস্টার ক্রোমাটিড। নেক্সট দেখো মাইটোসিস কোষ n সংখ্যক বার বিভাজনের পর উৎপন্ন অপত্য কোষের সংখ্যা 2n হয়। এটা হলো আমাদের সূত্র। ঠিক আছে, যে মাইটোসিস কোষ যদি n বার বিভাজিত হয় তাহলে কতগুলো কোষ উৎপন্ন হবে? 2n সংখ্যক কোষ উৎপন্ন হবে। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এখানে n মানে যদি 7 হয় আর n = 7 হলে এর মানে কি বোঝাচ্ছে? মানে n বার মাইটোসিস কোষ বিভাজনের পর উৎপন্ন অপত্য কোষের সংখ্যা হবে 2^7, কারণ এখানে n মানে কি 7, তাহলে 2^7 মানে কি 128। এরকমভাবে অঙ্কটা আসতে পারে। আবার এভাবেও আসতে পারে যে উৎপন্ন অপত্য কোষ 128টি, তাহলে এটি কতবার মাইটোসিস বিভাজনে তৈরি হয়? তাহলে কিভাবে করব? এখানে আমি পাচ্ছি 2n মানে 128, তাহলে 2n মানে 128কে করলে কি দাঁড়াচ্ছে? 2^7। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি n = 7। ঠিক আছে, তাহলে কি উত্তর পেলাম? যে 7 বার মাইটোসিস বিভাজনে 128টি অপত্য কোষ তৈরি হয়। তাহলে এখানে সূত্রটা মনে রাখবে 2n। প্রত্যেকবারে দুটো করে অপত্য কোষ পাই। একটা কোষ থেকে কটা করে অপত্য কোষ পাই? মাইটোসিসে দুটো করে অপত্য কোষ পাই। তাহলে এরকম 128টা কোষ কতবারে পাবো? না, 7 বারে। 128টা কোষ পাবো আমরা 7 বারে। তাহলে এখানে দেখো 7 বার মাইটোসিস বিভাজনে 128টি অপত্য কোষ তৈরি হয়। ঠিক আছে, এবার নোট দেখো, নোট বলে লিখেছি প্রত্যেকবার মাইটোসিস বিভাজনে আমরা জানি 2টি করে অপত্য কোষ তৈরি হয়। সেই হিসেবে মনে রাখবে 2n। ঠিক আছে, মানে
কতগুলো অপত্য কোষ আমি পাবো সেটার ফর্মুলা হলো 2n। এখানে n মানে হলো কতবার বিভাজন হচ্ছে, সেই সংখ্যাটাই n এর জায়গায় আমাদের লিখতে হবে। তাহলেই আমি পেয়ে যাব। ধরো যদি বলে 2 বারে কতগুলো কোষ পাবো, তাহলে 2 তার মানে আমি পেয়ে যাব 4টে। একটা কোষ থেকে 2 বারে আমি পেয়ে যাব 4টে অপত্য কোষ। বুঝেছো? নেক্সট কোশ্চেন দেখো, ইন্টারফেস দশায় উপদশাগুলোর পর্যায়ক্রম হলো G1 S G2। নেক্সট দেখো, ইন্টারফেসে ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে। ঠিক আছে, তাহলে একে কি বলে? সিনথেটিক ফেজ বা এস দশা বা সংশ্লেষ দশা। মিওসিসের স্থান দেখো শুক্রাশয়ের প্রাইমারি স্পারমাটোসাইট, মনে রাখবে। শুক্রাণু উৎপাদনকালে শুক্রাশয়ের প্রাইমারি স্পারমাটোসাইটের মধ্যে কিন্তু মিওসিস বিভাজন ঘটে। সেরকমই ডিম্বাণু উৎপাদনকালে ডিম্বাশয়ের প্রাইমারি উসাইট কোষে কিন্তু মিওসিস বিভাজন ঘটে। নিউক্লিওজোম, ইউক্যারিওটিক কোষে ডিএনএ প্যাকেজিংয়ের মূল গঠনগত একক হল নিউক্লিওজোম। এটি হিস্টোন অক্টামার এবং লিঙ্কার ডিএনএ দ্বারা গঠিত। অক্টামার মানে হলো 8টা। ঠিক আছে, হিস্টোন অক্টামারে প্রতিটি হিস্টোন প্রোটিন 2টি করে থাকে, 2টি করে। এই হিস্টোন প্রোটিনগুলো হলো H2A, H2B, H3 এবং H4। এখানে 4টে পাচ্ছ, প্রত্যেকটাই 2টো করে থাকে, তাহলে হচ্ছে অক্টামার। ঠিক আছে, এই নিউক্লিওজোম থেকেই কিন্তু ক্রোমাটিন এবং ক্রোমাটিন থেকেই ক্রোমোজোম তৈরি হয়। নেক্সট দেখো, কোষচক্র। কোষচক্রে জীবাণ দশায় আরএনএ এবং এটিপি সংশ্লেষ ঘটে, মনে রাখবে। এস দশায় ডিএনএর সংশ্লেষ ঘটে এবং G2 দশায় আরএনএ এবং প্রোটিনের সংশ্লেষ ঘটে। বিভাজনে অক্ষম কোষ। মানুষের পরিণত আরবিসি বা পরিণত লোহিত রক্তকণিকা কিন্তু বিভাজনে অক্ষম, কারণ নিউক্লিয়াস অনুপস্থিত। নেক্সট দেখো, স্নায়ু কোষ। স্নায়ু কোষে সেন্ট্রোজোম অনুপস্থিত, তাই বিভাজনে অক্ষম। উদ্ভিদের মধ্যে উদ্ভিদের ফ্লোয়েমের সিবনলে নিউক্লিয়াস থাকে না, তাই সিবনলে কোষগুলো বিভাজনে অক্ষম। সেরকমই উদ্ভিদের ফ্লোয়েম তন্তুর কোষেও কিন্তু নিউক্লিয়াস থাকে না, তাই বিভাজনে অক্ষম। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণ পেয়ে গেলাম ফ্লোয়েম তন্তু এবং সিবনল, বিভাজনে অক্ষম, নিউক্লিয়াস থাকছে না। প্রাণীর ক্ষেত্রে পেয়ে গেলাম স্নায়ু কোষ, সেন্ট্রোজোম অনুপস্থিত, তাই কোষ বিভাজন হয় না। আর পেয়ে যাচ্ছি পরিণত আরবিসিকে। পরিণত আরবিসিও কিন্তু নিউক্লিয়াস অনুপস্থিত। পরিণত কথাটা অবশ্যই দেবে, কারণ মানুষের অপরিণত আরবিসি কিন্তু নিউক্লিয়াস থাকে। মানুষের অপরিণত আরবিসিতে কিন্তু নিউক্লিয়াস থাকে, কিন্তু যখনই পরিণত আরবিসি হয়ে যাচ্ছে তখন কিন্তু নিউক্লিয়াস অনুপস্থিত, তাই এক্ষেত্রে বিভাজন হয় না। এটা দেখো একদম বেসিক আইডিয়া, এখান থেকে প্রশ্ন আসতে পারে, খুব ভালো করে দেখো, যেটা কোনো বইতে পাবে না। এটা একটা জেনেটিক্সের মেন পোর্শন, ভালোভাবে এটাকে লক্ষ্য করো। দেখো, ডিএনএর ক্ষেত্রে নিউক্লিওসাইড তোমরা জানো কি কি নিয়ে তৈরি? ডিঅক্সিরাইবোজ আর বেস। ডিঅক্সিরাইবোজ আর বেস নিয়ে তৈরি হলো নিউক্লিওসাইড। এটা তোমরা জানো যে ডিঅক্সিরাইবোজ আর বেস নিয়ে তৈরি হয়, মানে নাইট্রোজেন বেস। ডিঅক্সিরাইবোজ আর নাইট্রোজেন বেস নিয়ে তৈরি হয় নিউক্লিওসাইড। ঠিক আছে, তাহলে এবার দেখো অ্যাডেনিনের ক্ষেত্রে এই ডিএনএ নিউক্লিওসাইডের নাম কি? ডিঅক্সি অ্যাডিনোসিন, মনে থাকবে। অ্যাডেনিনের ক্ষেত্রে ডিএনএ নিউক্লিওসাইডের নাম হলো ডিঅক্সি অ্যাডিনোসিন। গুয়ানিনের ক্ষেত্রে ডিএনএ নিউক্লিওসাইডের নাম হলো ডিঅক্সি গুয়ানোসিন। সেরকমই সাইটোসিনের ক্ষেত্রে ডিএনএ নিউক্লিওসাইডটা যে রয়েছে তার নাম হলো ডিঅক্সিসাইটিডিন। এবং থাইমিডিনের ক্ষেত্রে ডিএনএ নিউক্লিওসাইডটার নাম হলো থাইমিডিন, অনলি থাইমিডিন।
অনলি থাইমিডিন, ঠিক আছে, অনলি থাইমিডিন। বুঝতে পারলে? আরেকবার বলে দিচ্ছি, অ্যাডেনিনের ক্ষেত্রে ডিএনএ নিউক্লিওসাইডটার নাম হলো ডিঅক্সি অ্যাডিনোসিন। গুয়ানিনের ক্ষেত্রে ডিএনএ নিউক্লিওসাইডটার নাম হলো ডিঅক্সি গুয়ানোসিন। সাইটোসিনের ক্ষেত্রে ডিএনএ নিউক্লিওসাইডটার নাম হলো ডিঅক্সি সাইটিডিন। এবং থাইমিনের ক্ষেত্রে ডিএনএ নিউক্লিওসাইডটার নাম হলো থাইমিডিন, থাইমিডিন, ঠিক আছে। এবার দেখো নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড তোমরা জানো যে নিউক্লিওটাইড কী কী নিয়ে তৈরি? ডিঅক্সিরাইবোস প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফেট গ্রুপ। ডিঅক্সিরাইবোস প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফেট গ্রুপ, ঠিক আছে। তাহলে ডিঅক্সিরাইবোস আর নাইট্রোজেন বেস এটাতেও আছে, এটাতেও আছে। তাহলে এটাতে এক্সট্রা কী আছে না ফসফেট গ্রুপটা এটাতে এক্সট্রা আছে। ফসফেট গ্রুপটা কিন্তু ডিএনএ নিউক্লিওটাইডে এক্সট্রা, ঠিক আছে। তাহলে ডিএনএ নিউক্লিওটাইডে কী থাকছে? ডিঅক্সিরাইবোস, নাইট্রোজেন বেস এবং ফসফেট গ্রুপ, ঠিক আছে। এবার অ্যাডেনিনের ক্ষেত্রে নিউক্লিওটাইড, ডিএনএ নিউক্লিওটাইডটার নাম হলো ডিঅক্সি অ্যাডিনাইলিক অ্যাসিড বা ডিঅক্সি অ্যাডিনোসিন মোনোফসফেট, ঠিক আছে। গুয়ানিনের ক্ষেত্রে ডিএনএ নিউক্লিওটাইডটার নাম হলো ডিঅক্সি গুয়ানাইলিক অ্যাসিড অর ডিঅক্সি গুয়ানোসিন মোনোফসফেট। সেরকমই সাইটোসিনের ক্ষেত্রে ডিএনএ নিউক্লিওটাইডটার নাম হলো ডিঅক্সি সাইটিডাইলিক অ্যাসিড অর ডিঅক্সি সাইটিডিন মোনোফসফেট। সেরকমই থাইমিনের ক্ষেত্রে ডিএনএ নিউক্লিওটাইডটার নাম হলো থাইমিডাইলিক অ্যাসিড অর থাইমিডিন মোনোফসফেট। থাইমিডাইলিক অ্যাসিড অর থাইমিডিন মোনোফসফেট, ঠিক আছে। এটা গেল পুরো ডিএনএর ক্ষেত্রে। ডিএনএর ক্ষেত্রে নিউক্লিওসাইডগুলো অ্যাডেনিনের ক্ষেত্রে কী হবে, গুয়ানিনের ক্ষেত্রে কী হবে, সাইটোসিনের ক্ষেত্রে কী হবে, থাইমিনের ক্ষেত্রে কী হবে। আবার ডিএনএ নিউক্লিওটাইডগুলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিনে কী কী হবে। নেক্সট দেখো এখানে আরেকটা করেছি আরএনএর ক্ষেত্রে। এটা যাচ্ছে আমাদের নাম্বার 54। এটা দেখো আরএনএ নিউক্লিওসাইড। আরএনএর যে নিউক্লিওসাইড, আরএনএ নিউক্লিওসাইড কী কী নিয়ে তৈরি? রাইবোস প্লাস বেস, রাইবোস প্লাস নাইট্রোজেন বেস নিয়ে তৈরি। রাইবোস প্লাস নাইট্রোজেন বেস নিয়ে নিউক্লিওসাইড তৈরি, ঠিক আছে। তাহলে অ্যাডেনিনের ক্ষেত্রে আরএনএ নিউক্লিওসাইডটার নাম কি? অ্যাডিনোসিন। গুয়ানিনের ক্ষেত্রে আরএনএ নিউক্লিওসাইডটার নাম কি? গুয়ানোসিন। সাইটোসিনের ক্ষেত্রে আরএনএ নিউক্লিওসাইডটার নাম কি? সাইটিডিন। সাইটিডিন মনে রাখবে। এবং এক্ষেত্রে থাইমিডিনের পরিবর্তে থাকে ইউরাসিল। আমরা জানি থাকে ইউরাসিল। তাহলে ইউরাসিলের ক্ষেত্রে আরএনএ নিউক্লিওসাইডটার নাম কি? ইউরিডিন। ইউরিডিন। নেক্সট দেখো আরএনএ নিউক্লিওটাইড। আরএনএ নিউক্লিওটাইড কী কী দিয়ে তৈরি? রাইবোস প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফেট গ্রুপ। রাইবোস প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফেট গ্রুপ নিয়ে আরএনএ নিউক্লিওটাইডটা তৈরি। তাহলে নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডের মধ্যে আরএনএর ক্ষেত্রে কি পার্থক্য? দুই ক্ষেত্রেই সেম হলো রাইবোস আর নাইট্রোজেন বেস, দুটোতেই আছে রাইবোস আর নাইট্রোজেন বেস। তাহলে ডিফারেন্সটা কি? না আরএনএ নিউক্লিওটাইডে আছে ফসফেট গ্রুপ, যেটা কি না নিউক্লিওসাইডে নেই। নিউক্লিওটাইডে আছে ফসফেট গ্রুপ, যেটা কি না নিউক্লিওসাইডে নেই, ঠিক আছে। এবার দেখো চলে আসি আরএনএ নিউক্লিওটাইড অ্যাডেনিনের ক্ষেত্রে নাম হবে কি? অ্যাডিনাইলিক অ্যাসিড বা অ্যাডিনোসিন মোনোফসফেট। আরএনএ নিউক্লিওটাইড
গুয়ানিনের ক্ষেত্রে কি নাম? গুয়ানাইলিক অ্যাসিড অর গুয়ানোসিন মোনোফসফেট। সাইটোসিনের ক্ষেত্রে আরএনএ নিউক্লিওটাইডটার নাম কি? নাম হলো সাইটিডাইলিক অ্যাসিড অর সাইটিডিন মোনোফসফেট। সেরকমই ইউরাসিলের ক্ষেত্রে আরএনএ নিউক্লিওটাইডটার নাম হলো ইউরিডাইলিক অ্যাসিড অর ইউরিডিন মোনোফসফেট। ঠিক আছে, তাহলে এখানে ডিটেলে তোমাদের বলে দিলাম যে আরএনএ নিউক্লিওসাইডের নাম কি হবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিলের ক্ষেত্রে, এবং আরএনএ নিউক্লিওটাইডের নাম কি হবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিলের ক্ষেত্রে। এইটা কিন্তু একদম জেনেটিক্সের বেসিক আইডিয়া। তাহলে এখানে 53তে আমরা দেখে দিয়েছি ডিএনএ নিউক্লিওসাইড ও ডিএনএ নিউক্লিওটাইডগুলোর নাম, এবং 54-এ আমরা দেখিয়ে দিলাম আরএনএ নিউক্লিওসাইড এবং আরএনএ নিউক্লিওটাইডগুলোর নাম কি কি হচ্ছে। ওকে, এটা গেল তোমাদের চ্যাপ্টার 2 বা জীবনের প্রবাহমানতা বা কন্টিনিউটি ইন লাইফের উপর পুরো ওভারঅল আইডিয়া অ্যাকর্ডিং টু লার্নিং আউটকাম। সব কিছুই কিন্তু লার্নিং আউটকামের বেসিসে এই প্রশ্নগুলো এবার মাধ্যমিকে আসবে, সেইটাকে লক্ষ্য করেই কিন্তু এইগুলো তৈরি করা হয়েছে। থ্যাংক ইউ। ভিডিওটাকে দেখো, বেশি বেশি শেয়ার করো, তাহলে সবাই মাধ্যমিকের পরীক্ষার্থীরা জানতে পারবে যে লার্নিং আউটকামসের বেসিসে যে 2021-এ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে তার প্রশ্নের প্যাটার্নটা কীরকম হবে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। সঙ্গে থাকো, দেখতে থাকো।